সৈয়দপুর একটি বিজ্ঞান কলেজ নামে একটি কলেজ আছে, যে এই কলেজের শতভাগ শিক্ষার্থী মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং অথবা ইউনিভার্সিটিগুলোতে শিক্ষক হিসেবে নিজেদেরকে তুলে ধরে দেশের মেধার স্বাক্ষর রাখছে। সেই বিজ্ঞান কলেজটির আসন সংখ্যা আরও বাড়ানো দরকার, প্রায় 350 হওয়া উচিত। মাননীয় স্পিকার, আমার এই সৈয়দপুর উপজেলায় একটি বিশেষ শিল্প নগরী আছে, সেটির সম্প্রসারণ প্রয়োজন। আমার এই সৈয়দপুর উপজেলায় 150 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র আছে, সেটির চালুকরণ প্রয়োজন। এইখানে আমাদের বগুড়া থেকে যে সৈয়দপুর পর্যন্ত গ্যাস সরবরাহের যে ব্যবস্থাপনা আছে, গ্যাস স্টেশনটি আছে, সেটি চালুকরণ প্রয়োজন। আমার এই সৈয়দপুরে আপনি জানেন আটকে পড়া উর্দুভাষী। মাননীয় সদস্য, আপনার সময় শেষ, আর 1 মিনিটে শেষ করেন তাহলে। তাদের জীবনমান উন্নয়নের জন্য আমাদের কাজ করা দরকার, সেজন্য আপনার মাধ্যমে মহান সংসদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আমার কিশোরগঞ্জ উপজেলায় অতি দ্রুত জীবনমান উন্নয়নের জন্য একটি কিশোরগঞ্জ সদর ইউনিয়নকে পৌরসভায় উন্নীতকরণের জন্য আপনার মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি। তিস্তা সেচ ক্যানেলের প্রধান যে ক্যানেলটি, সেটির চতুর্পার্শ্বে যে পরিদর্শন রাস্তাগুলো আছে, সেগুলি মেরামত এবং উন্নতকরণের মধ্য দিয়ে যোগাযোগ ব্যবস্থার একটি উন্নতকরণ প্রয়োজন। এজন্য মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মহান সংসদে আজকে কথা বলতে পেরে, আমার এলাকার মানুষের জন্য কথা বলতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি। এর জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ আখতারুজ্জামান, 155, ময়মনসিংহ 10। সময় আপনার 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 মিনিট। মাননীয় সদস্য, পয়েন্ট অফ অর্ডার হয় চলমান বিষয়ের উপর। ওই বক্তা যদি আপনার নাম নিয়ে থাকেন তাহলে 274-এ আপনি একটা ব্যক্তিগত কৈফিয়ত দিতে পারেন। এছাড়া এই রাষ্ট্রপতি ভাষণ চলার সময় বক্তব্য রাখার কোনো সুযোগ নেই। আই এম সরি। নেক্সট স্পিকার প্লিজ। মোহাম্মদ আখতারুজ্জামান। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আজকে একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। আমরা 5ই আগস্ট রক্তস্নাত সে আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক রূপান্তরের মুহূর্তে, গণতান্ত্রিক জনগণের ভোটাধিকারের মাধ্যমে যে সংসদ প্রতিষ্ঠিত হয়েছে, যে সংসদে আমরা এসেছি, সেই সংসদে আজকে আমি মহান রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন জনগণের প্রতিনিধিত্ব করার জন্যে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সর্বপ্রথম ময়মনসিংহ 10 গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা থানার জনসাধারণকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা বিপুল ভোটে এই নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমাকে নির্বাচিত করে তাদের প্রতিনিধিত্ব করার জন্য এই মহান সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আমার উপর আস্থা রেখেছেন এবং যিনি আমাকে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি একটি কথা বলতে চাই। 5ই আগস্ট আর আজকের দিনটির মধ্যে একটি বিস্তর ফারাক। আমি নিজেও একজন জুলাই যোদ্ধা, আমার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়েও ছিলেন জুলাই যোদ্ধা। 5ই আগস্ট আমরা এসেছিলাম এই সংসদ ভবনে। এই সংসদ ভবনের বাইরে আমরা দাঁড়িয়ে, তখন আমি ছিলাম সংসদ ভবনের বাইরে, তখন আমরা হাজার হাজার জনতা স্রোতের মতো সেখানে এসেছিল। আজকে সংসদের ভিতরে এই যে একটা অন্যরকম অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। মাননীয় স্পিকার, আমি মনে হয় বাংলাদেশের অবহেলিত জনপদের, সবচেয়ে অবহেলিত জনপদের একজন প্রতিনিধি। মাননীয় স্পিকার, আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এই সংসদে দাঁড়িয়ে বিগত ফ্যাসিস্ট আমলের যত অপকর্মের ফিরিস্তি দিয়েছেন এবং বর্তমান সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনার বিশদ বিস্তর বর্ণনা দিয়েছেন, সেজন্য আমি আপনার মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনারা জানেন সবাই এই মহান সংসদে আমরা যারা দাঁড়িয়েছি, এই সংসদে সবার মধ্যে একটি অপূর্ব মিল রয়েছে যে আমরা ফ্যাসিস্টরা বিতাড়িত হয়েছে এবং এই মহান সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন সবাই এই ফ্যাসিস্টরা নাই এবং সবাই গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের বিপুল ম্যান্ডেটের মাধ্যমে এই সংসদে তারা প্রতিনিধিত্ব করছেন।
তবে একটা জিনিস আমি সবার প্রতি অনুরোধ করব, মাননীয় এখানে বিরোধী দলীয় যারা সদস্যবৃন্দ আছেন, আমরা সরকারি দলের সদস্যবৃন্দ আছি, আমরা যেন সবাই এখানে জনগণের জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা যেন আলোচনা করি, আমরা যেন বিরোধিতার স্বার্থে বিরোধিতা না করি, আমরা যেন সবাই মিলে, যেহেতু আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে সবাই জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি, সবাই যেন সেই সবার প্রতি সেই অনুরোধটুকু জানাই। মাননীয় স্পিকার, আমার এলাকার কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, আমি আমার এলাকায় গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা থানা 7 লক্ষ লোকের বসবাস, কিন্তু মাত্র 50 শয্যার একটি হাসপাতাল। সেই হাসপাতালে নেই কোনো অ্যাম্বুলেন্স, নেই কোনো এক্স-রে ইসিজি মেশিন, নেই কোনো, সেখানে 173 জন জনবল আছে, তার মধ্যে 71 জনেই নেই। সেই হাসপাতালটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। মাননীয় স্পিকার, আমার হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স দরকার, চিকিৎসার সরঞ্জামাদি দরকার, জনবলের দরকার। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটি বিষয় মাননীয় স্পিকার, আমি বলছি, আমার এখানে 2টি থানা, একটি হলো পাগলা থানা, সবচেয়ে বেশি জনসংখ্যা অধিবাস, 4 লক্ষ জনসংখ্যা, একটি জনবহুল এলাকা। সেই পাগলা থানাটি 2012 সালে গঠিত হয়েছে, কিন্তু সেই থানাটিতে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই, একটি হাসপাতাল পর্যন্ত নাই। আপনি যেন আশ্চর্য হবেন। আর সেই থানাটিকে 4 লক্ষ লোকের যেখানে বসবাস, সেখানে একটি উপজেলা পরিণত করা খুবই দরকার। রাস্তাঘাটে চলাফেরা করা যায় না, সেখানে কোনো উন্নয়নই হয় নাই। সুতরাং পাগলায় একটি উপজেলা পরিণত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, সেই অবহেলিত জনপদের উন্নয়ন নিশ্চিত করার জন্য। আরেকটি আপনার মাধ্যমে আমি এই সম্মান সংসদকে জানাতে চাই যে আমাদের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা খাত মুখ থুবড়ে পড়েছে এবং দেশে কোনো অবকাঠামো নাই। এতদিন দুর্নীতি লুটপাট হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, করব কাজ গর্ব দেশ আর সবার আগে বাংলাদেশ। এই মূল মন্ত্রকে সামনে রেখে আমরা ইনশাল্লাহ যারা জনপ্রতিনিধি রয়েছি, আমরা আকাশচুম্বী প্রত্যাশা এবং সমস্যার পাহাড় নিয়ে এই মহান সংসদে যাত্রা শুরু হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বিশ্বাস করি দেশ এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে। ঠিক তেমনি আমার সেই অবহেলিত জনপদ গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা থানা, যে পাগলা থানাটি সবচেয়ে অবহেলিত, যেখানে কোনো হাসপাতাল নাই, চিকিৎসার ব্যবস্থা নাই, রাস্তাঘাট নাই, উপজেলা নাই, সেই সমস্যাগুলির সমাধান হবে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে। আরেকটি কথা আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলতে চাই, আমাদের গফরগাঁও ছিল সারা আমাদের আশেপাশের যত জেলা ছিল, কিশোরগঞ্জ থেকে একসময় গফরগাঁও ট্রেনে সবাই যাত্রা করতেন। আমাদের মির্জা আব্বাস, আমাদের মাননীয় স্থায়ী কমিটির সদস্য, উনি এখনো আমাকে পেলে মাঝে মধ্যে গল্প করেন যে বাচ্চু, আমি গফরগাঁও থেকে ট্রেনে আব্বার সাথে চলাফেরা করতাম। কিন্তু সেই গফরগাঁও পিছিয়ে গেছে। আমাদের ভালুকা ত্রিশালের মানুষ গফরগাঁও দিয়ে যাত্রা করতেন, কিন্তু সেই আপনার সময় শেষ, 30 সেকেন্ডে শেষ করেন। মাননীয় স্পিকার, সেই ভালুকায় শিল্পায়ন হয়েছে, ত্রিশালে শিল্পায়ন হয়েছে, সে আমার পার্শ্ববর্তী নান্দাইল অনেকগুলি কয়েকটি জেলা এবং থানার গেটে ছিল গফরগাঁও, কিন্তু আজকে সেই গফরগাঁও অনেক পিছিয়ে। গফরগাঁওয়ের যে রেল লাইন আছে, সেখানে রেল লাইনে সেই স্টেশনে পানি পড়ে, সেই রেল লাইনের অবস্থা, ধন্যবাদ, অবস্থা খারাপ সদস্য সব। ধন্যবাদ। পরবর্তী বক্তা BM মোশাররফ হোসেন, পটুয়াখালী 4, মাননীয় সদস্য। আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমি আমার বক্তৃতার শুরুতেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমি ছাত্র রাজনীতি শেষ করার পর আজকে আমাদের মাননীয় চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে 2008 সালে প্রথম নির্বাচনে মনোনয়ন দিয়েছিলেন। আমি আমার নেতা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি এমন একটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছি, যে আসনে
46 বছর পর এই প্রথম বিএনপির একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এবং এই আসনটি বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যে কয়টি বিষয় নিয়ে গর্ব করে তার অধিকাংশ বিষয় আমার এই নির্বাচনী আসনে রয়েছে। বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র সৈকত কুয়াকাটা এই 114 পটুয়াখালী 4 নির্বাচনী আসনে অবস্থিত। এখানে এই সরকারের আজকে যে বিদ্যুৎ সমস্যা, এই সমস্যার 2640 মেগাওয়াট বিদ্যুৎ এক আমার উপজেলা থেকে জাতীয় গ্রিডে দেওয়ার সক্ষমতা আছে। এখানে বাংলাদেশের একটা তৃতীয় সমুদ্র বন্দর আছে, কিন্তু সরকারের অব্যবস্থাপনার কারণে বিশেষ করে গত ইন্টেরিয়াম গভর্নমেন্ট এটার কার্যক্রমকে বন্ধ রাখার কারণে এই সমুদ্র বন্দরটিকে সচল করা যাচ্ছে না। একদিকে যেমন আমার এই গৌরবের বিষয় আছে, অন্যদিকে আমার এখানে কিন্তু বহু কষ্ট বেদনার বিষয় আছে। কুয়াকাটা আমাদের জাতীয় সম্পদ, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই কুয়াকাটাকে উন্নয়ন করার জন্য এখনো পর্যন্ত কোনো কার্যক্রম গ্রহণ করা হয় নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, কুয়াকাটা যেমনিভাবে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, যদি কুয়াকাটাকে আমরা একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে যেমনিভাবে পর্যটকরা ওখানে আকর্ষিত হবে, যেমনিভাবে বিনিয়োগ ওখানে বাড়বে, তেমনিভাবে কর্মসংস্থান থেকে শুরু করে ওই অবহেলিত অঞ্চলে একটি অর্থনৈতিক গতি সেখানে সৃষ্টি হবে। আর আমি আরেকটু বিষয় আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের ওখানে যে তৃতীয় সমুদ্র বন্দরটি আছে, এই সমুদ্র বন্দরটি যদি আমরা চালু করতে পারি এবং ওখানে যদি একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমার মনে হয় ওখানে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা যাবে, অর্থনৈতিক গতি সঞ্চার করা যাবে। আমি আমার বক্তৃতার শুরুতে আজকে মহামান্য রাষ্ট্রপতির উপর ধন্যবাদ প্রস্তাব, আমি মাননীয় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। আমরা দেখেছিলাম বিগত আওয়ামী লীগের 15 বছরে একটি ন্যারেটিভ বাংলাদেশে দাঁড় করাতে চেয়েছিলেন যে বিএনপি যখন 2001 থেকে 6 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিলেন, কিন্তু মহামান্য রাষ্ট্রপতির বক্তব্য এটা প্রমাণিত হয়েছে যে বিগত আওয়ামী লীগ সরকার শুধু বিএনপিকে মেলাইন করার জন্য পরিকল্পিতভাবে এই দুর্নীতির অপবাদ বিএনপির উপর চাপিয়েছিল। আমরা এখানে যারা আছে, যারা অর্থনীতির ছাত্র, তারা জানেন যে বাংলাদেশে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল 2000 সালে। অর্থনীতির সূচকে বলে যে বছর দুর্নীতির রিপোর্ট প্রকাশিত হয়, এই রিপোর্ট হলো তার আগের বছর, অর্থাৎ 1999 সালে, তখন ক্ষমতায় ছিল বাংলাদেশে আওয়ামী লীগ। 1999 সাল, 2000 সাল, 2001 সাল, এই 3 বছরে দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, শেখ হাসিনা ক্ষমতায় ছিল, কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে এই দুর্নীতিকে হ্রাস করে 2006 সালে আমরা যখন ক্ষমতা হস্তান্তর করি তখন দুর্নীতি সূচকে বাংলাদেশ 13তম অবস্থানে করেছিল, অর্থাৎ দুর্নীতির লাগাম টেনে ধরেছিল বিএনপি। আজকে এমনিভাবে এই গণতন্ত্রকে হত্যা করার জন্য, আজকে এই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য গত আওয়ামী লীগ সরকার যে পদক্ষেপগুলি গ্রহণ করেছিল, এখানে আমি যারা আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যে আজকে আমরা অনেকে এখানে জাতীয় সংসদ সদস্য হিসেবে আছি, কিন্তু আমাদের অনেক সহযোদ্ধাকে কিন্তু আমরা হারিয়েছি, সেই কথাটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমাদের আজ জাতীয়তাবাদী ছাত্র দলের সহকর্মী ইলিয়াস আলী আজকে আমাদের মাঝে নাই, আমাদের সহকর্মী ছাত্র দলের সভাপতি নাসিরউদ্দিন পিন্টু আমাদের মাঝে নাই, আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু আমাদের নাই। এমনিভাবে অসংখ্য সহযোদ্ধাকে কিন্তু আমরা বিগত 15 বছর আন্দোলন সংগ্রামে হারিয়েছি। শুধু জাতীয়ভাবে এই অবস্থা, কিন্তু আমি যদি আমার এলাকার দিকে তাকাই, আমি যে নির্বাচনী এলাকা থেকে বিজয় হয়ে এসেছি, আওয়ামী লীগের 15 বছরে আমাদের 7 জন সহযোদ্ধাকে সেখানে হত্যা করা হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় আমাদের প্রধানমন্ত্রীকে, প্রতি বছর এই শহীদ পরিবারের জন্য ঈদের সময় উনি যে ঈদের সামগ্রী পাঠিয়েছিলেন, তার জন্য ওই পরিবারগুলি আজকে আমি সুযোগ পেয়েছি, তাকে আমি বলছি তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে, তার প্রতি সন্তোষ প্রকাশ করেছে মাননীয় স্পিকার। আজকে আমরা দেখেন এই নির্বাচনে আজকে অনেক সংস্কারের কথা বলে, কিন্তু মাননীয় স্পিকার আপনি জানেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এই 5ই আগস্ট ঘটবে কিনা বাংলাদেশে আমরা জানি না, তখন আমরা দেখেছিলাম আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 2023 সালের 17 জুলাই সর্বপ্রথম রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই কর্মসূচির আলোকে আজকে ঐক্যমত কমিশনের অনেক কিছু প্রস্তাব গৃহীত হয়েছে, কিন্তু আমি মনে করি তার মূল ভিত্তি রচনা করেছে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজকে পত্রপত্রিকা যদি আমরা খুলি, সোশ্যাল মিডিয়া যদি আমরা খুলি,
তারেক রহমানের প্রশংসায় আজকে পঞ্চমুখ বলছে হাতে ভোটের কালি শুকায় নাই, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার প্রত্যেকটি ওয়াদা বাস্তবায়ন করে চলেছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের যে ওয়াদা আমাদের নেতা জনাব তারেক রহমান করেছিলেন সেটা আজকে বাস্তবে রূপ নিয়েছে। আমরা দেখেছি ইমাম মুয়াজ্জেম যারা আমাদের সমাজের সবচেয়ে অবহেলিত, আমরা যারা গ্রামগঞ্জে বসবাস করি, ইমাম মুয়াজ্জেমের বেতন দিতে গিয়ে যে কি লঙ্কা কাণ্ড ঘটে তারা আমরা গ্রামে যারা থাকি আমরা বুঝি। ওই হাওলাদার বাড়ির থেকে 200 টাকা, তালুকদার বাড়ি থেকে 300 টাকা, অমুক বাড়ি থেকে 500 টাকায় এমনি ভাবে সেই ইমাম মুয়াজ্জেমের বেতন দিতে গিয়ে একটা কুরুক্ষেত্র তৈরি হয়। কিন্তু আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, নির্বাচনের সময় উনি যে ঘোষণাটি করেছিলেন ইতিমধ্যে ইমাম মুয়াজ্জেমদেরকে সেই ভাতা দেওয়ার মাধ্যমে ইনশাল্লাহ উনি ওনার ওয়াদাটা পূরণ করেছেন। এবং আমরা আরেকটা জানি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি যখন ছোট, আমি তখন 10ম শ্রেণীতে পড়ি, জিয়াউর রহমান সাহেব তখন আমার ওখানে খাল কাটতে গিয়েছিলেন। আমি ছোট্ট বয়স, আমরা যখন স্কুলের ছাত্ররা দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম একটি লোক চশমা পরে আমাদের সামনে এসে দাঁড়িয়েছিলেন। আমিও সেই দিন হ্যান্ডশেক করার সুযোগ পেয়েছিলাম। সেই যে বিএনপির প্রেমে পাগল হয়েছিলাম, আজ পর্যন্ত কিন্তু সেই বিএনপি আমরা করে চলি। সেই খাল খনন প্রকল্প আমাদের নেতা জনাব তারেক রহমান আবার শুরু করতে যাচ্ছে। ইনশাল্লাহ আগামী 16ই মার্চ দিনাজপুর থেকে এই প্রকল্প শুরু হবে। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটি উৎপাদন ব্যবস্থাকে আমরা আরো বেশি বৃদ্ধি করার জন্য এই খাল খনন প্রকল্প বাংলাদেশে একটি টনিকের মতো একটি বিষয় হিসাবে আগামী দিনে কাজ করবে। মাননীয় স্পিকার, আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান, ইতিমধ্যে আপনারা দেখেন বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জের যে অবস্থা, বিশেষ করে আমি যে এলাকার সেই কুয়াকাটা সমুদ্র উপকূলীয় একটি এরিয়া, সেখানে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এখানে যে 2620 বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, সেখানে প্রতিনিয়ত আমাদের এলাকায় পরিবেশ দূষণ হচ্ছে। অথচ আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন যে মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট বাড়িয়ে দিয়েছেন, 2 মিনিটের মধ্যে শেষ করেন অনুগ্রহ করে। আশা করি ইনশাল্লাহ এই প্রকল্পগুলি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ ইনশাল্লাহ আগামী দিনে আমরা পাবো। মাননীয় স্পিকার, আমি একটু আমার এলাকার 2-1টি সমস্যার কথা আমি বলতে চাই। এখানে আমার যারা মাননীয় সংসদ সদস্যরা আছেন, বাংলাদেশে প্রায় 455টি উপজেলা আছে, কিন্তু একটা মাত্র উপজেলার আমি বাসিন্দা, রাঙ্গাবালী উপজেলার কলাপাড়া রাঙ্গাবালী নিয়ে 114 পটুয়াখালী 4 নির্বাচনী আসন। সেই রাঙ্গাবালী উপজেলায় কোনো হাসপাতাল নাই। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, একটা মাত্র উপজেলা যেখানে কোনো হাসপাতাল নাই, অনিত বিলম্বে সেখানে যাতে একটি হাসপাতাল তৈরি করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাবো। আমরা নির্বাচনে, আমি জানেন আমার ওখানে একটি থানা আছে, মহিপুর থানা। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, নির্বাচনে আমাদের অন্যতম একটা কমিটমেন্ট ছিল এই থানাটাকে আমরা উপজেলায় রূপান্তরিত করব। আমি আশা করি নির্বাচনের অঙ্গীকারকে বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও আমার এলাকায় নানা সমস্যা আছে, নদী ভাঙ্গন। আমার ওখানে রাঙ্গাবালী একটি উপজেলা, আপনার জানেন সমুদ্র বেষ্টিত, যেমন সেন্ট মার্টিনে অনেকে গিয়েছে, হয়তো রাঙ্গাবালী যায় নাই। একটা সমুদ্র পাড়ি দিয়ে আমার একটা উপজেলায় যেতে হয়। সেখানে যদি 4টা ইউনিয়নে আমরা যদি একটা ব্রিজ করে দিতে পারি, তাহলে 4টা ইউনিয়নের মধ্যে কিন্তু একটা সংযোগ সড়ক করা সম্ভব। আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয় আছে, ইতিমধ্যে সেই মন্ত্রণালয়ে ইতিমধ্যে প্রকল্প জমা আছে। 160 কোটি টাকা যদি দেওয়া যায়, তাহলে সেই ব্রিজটি করে 4টা ইউনিয়নের মধ্যে একটা আমরা সংযোগ সড়ক গড়ে তুলতে পারি। আমি আজকে এই সংসদের মাধ্যমে আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নমিনেশন দিয়ে আজকে এখানে বিজয় করে আনার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আগামী দিনে যে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে, সেই বাংলাদেশ গড়ায় তার একজন সহযাত্রী থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ অমর ও খালেদা জি। ধন্যবাদ মাননীয় সদস্য। সংসদের বৈঠক আগামী 15ই চৈত্র 1432, 29শে মার্চ 2026 রবিবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক।